আজ আমরা দেখতে চলেছি 2017 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো দ্য প্রিজন। এটি মূলত একটি সাউথ কোরিয়ান ক্রাইম থ্রিলার মুভি, যেখানে এমন একজন ভয়ানক কয়েদিকে দেখানো হয়েছে যে কিনা ছিল শহরের সবচাইতে বড় গ্যাংস্টার। আর সে এতটাই ভয়ানক গ্যাংস্টার ছিল যে তার ভয়তে শুধুমাত্র কয়েদিরাই নয়, বরং জেলের ওয়ার্ডেন এবং পুলিশরা পর্যন্ত কাঁপত। তার সঙ্গে মাথা উঁচু করে কথা বলার সাহস কারোই ছিল না। তাই সেই কারাগারের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে সে। কিন্তু হঠাৎ করেই সেই কারাগারে চলে আসে সাধারণ একটি ছেলে, যার মধ্যে কোনো ভয় ছিল না। সেই তখন প্রথমবারের মতো তার সঙ্গে গলা উঁচু করে কথা বলে। এরপর আস্তে আস্তে দেখা যায় যে এই সাধারণ ছেলেটিই হয়ে যায় সেই গ্যাংস্টারের সবচাইতে কাছের মানুষ। তবে এই গ্যাংস্টার আসলে কে, আর কেনই বা তাকে সবাই এতটা ভয় পায়? এমনকি এই সাধারণ ছেলের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিলই বা কিভাবে, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক গ্যাংস্টারের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার সিওল শহরে, যেখানে আমরা মিস্টার জিন নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। মিস্টার জিন এখানে ফোনের মধ্যে কোনো একজন ব্যক্তির সঙ্গে কথা বলছিল। সে এখানে কোরিয়া ছেড়ে পালানোর বিষয়ে কথা বলছে, কারণ মিস্টার জিনের জন্য শহরের বড় বড় লোকদের দুর্নীতির কথা মিডিয়ার সামনে চলে এসেছে। তাই সে দ্রুত কোরিয়া ছেড়ে পালাতে চাইছিল। কিন্তু ঠিক তখনই সেখানে 3 জন ব্যক্তি চলে আসে, যারা কিনা এক ধরনের মুখোশ পরেছিল। আর এখানে আসার সঙ্গে সঙ্গেই তারা সেই লোকটিকে চেপে ধরে, আর তারা সবাই মিলে সেখানে জোর করে তার শরীরে ড্রাগস পুশ করতে থাকে। এভাবে এক পর্যায়ে ড্রাগসের ওভারডোজের কারণে সে মারা যায়। তো তারা 3 জন মিলে সেই ব্যক্তিকে মেরে ফেলার পর কয়েদিদের কাপড় পরে সেখান থেকে তারা বেরিয়ে আসে। আসলে তারা 3 জন সত্যি সত্যিই কয়েদি ছিল, তাই তারা মার্ডার করে আবারও ইচ্ছে করে জেলের ভেতরে চলে যায়। এরপর আমরা জানতে পারি যে এরা হলো শহরের সবচাইতে কুখ্যাত কয়েদি। তারা যখন তখন মার্ডার করে আবারও নিজেরাই জেলের ভেতরে চলে যায়। তাদের মনে কোনো প্রকারের ভয় অথবা সংশয় কিছুই ছিল না। এমনকি তারা এতটাই ভয়ানক ছিল যে তারা যখন ইচ্ছে তখনই জেল থেকে বের হতে পারে, আবার তাদের ইচ্ছে হলে জেলের মধ্যে চলেও যেতে পারে। এবার তারা মিস্টার জিনকে যেখানে মার্ডার করেছিল সেখানে পুলিশ এসে তদন্ত করছিল। তবে এটাই শুধুমাত্র একমাত্র মার্ডার ছিল না। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে হত্যা করে থাকে, কিন্তু তারা এমনভাবে হত্যা করে যে তাদেরকে ধরার মতো সেখানে কোনো প্রমাণই থাকে না। সবার কাছেই মনে হয় যে তারা ড্রাগসের কারণেই মারা গিয়েছে। অন্যদিকে আমরা কোরিয়ার সবচাইতে বড় জেলখানা দেখতে পাই, আর সেই জেলেরই একটি গাড়ির মধ্যে একজন কয়েদি ছিল, যার নাম হলো সং। এখানে সংকে অন্যান্য কয়েদিদের সঙ্গে সেই জেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যেই যখন তারা জেলে এসে পৌঁছয়, তখন সেই গাড়ি থেকে এক এক করে কয়েদিরা নামতে থাকে। আসলে গাড়ির মধ্যে থাকা সবাই ছিল নতুন কয়েদি, তাই তারা যখনই এই জেলখানায় পা রাখে ঠিক তখনই সেখানে এখানকার পুরনো কয়েদিরা এসে তাদেরকে বিরক্ত করতে থাকে। যদিও নতুন কয়েদি সবাই এখানে চুপচাপ সহ্য করছিল, কিন্তু সং ছিল তাদের সবার চাইতে আলাদা। সে এখানে তাদের এই অসভ্যতা সহ্য করে না, তাই সে সঙ্গে সঙ্গে তাদেরকে প্রতিবাদ করলে একটি গ্যাংয়ের সাথে সঙ্গের প্রচুর পরিমাণে লড়াই শুরু হয়ে যায়। জেলের প্রথম দিনে সেই গ্যাংয়ের সবার সাথেই লড়তে থাকে। এদিকে সেখানে জেলের আরেকটি গ্যাংয়ের লোক ছিল নি এখানে তার একজন সঙ্গীর সঙ্গে বসে দূর থেকে তাদের এই লড়াই দেখছিল। আসলে এখানে প্রায় অনেকগুলো গ্যাং রয়েছে, তবে এখানকার সবচাইতে ভয়ানক গ্যাং ছিল তাদের গ্যাং, যাদের সঙ্গে সং লড়াই করছে। তবে পুলিশেরা এখানে কোনো মতে তাদের লড়াই থামায়, কিন্তু এই ঘটনায় এখানকার সবার নজরই সঙের উপর ছিল, কারণ সে এত ভয়ানক গ্যাংকে প্রতিরোধ করেছে। কিন্তু সেদিন রাতের বেলা দেখা যায় যে সেই গ্যাংয়ের সবাই মিলে সঙকে এখানে উল্টো করে বেঁধে রেখেছে। আসলে এই গ্যাংটি ছিল চ্যাংয়ের গ্যাং। তারা সবাই মিলে এখানে সঙের উপর অনেক টর্চার করছিল। প্রতিশোধ নেয়ার জন্য সঙকে তারা সবাই মিলে এখানে প্রচুর মারে, আর তাকে বলতে থাকে যে এখানে থাকতে হলে সঙকে তাদের কথা মতো চলতে হবে। তাদের গ্যাং লিডার এখানে সঙকে এত পরিমাণ মারে যে সে মারতে মারতে একদম বোর হয়ে যায়। আর তাই আরও বেশি আনন্দ পাওয়ার জন্য সে সঙের উপর প্রস্রাব করতে থাকে। আর যখন চ্যাং সেখান থেকে চলে যাচ্ছিল, সং তখন তাকে বিড়বিড় করে কিছু একটা বলছিল। তাই চ্যাং ফিরে এসে তার মুখ থেকে কাপড় সরিয়ে দেয় আর বলে যে যা বলতে চায় সেবার পরিষ্কারভাবে বল। কিন্তু সং এখানে কোনো কথা না বলে সোজা চ্যাংয়ের কান কামড়ে একদম ছিঁড়ে ফেলে। এতে চ্যাংও বেশ ভয় পেয়ে যায়। এবার জেলের প্রথম দিনই সং এখানে এসে ননভেজ খেতে শুরু করে, তাই জেলের ওয়ার্ডান সংকে ডেকে পাঠায়। সং এখানে ওয়ার্ডানকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে অন্য আরেকটি সেলে পাঠিয়ে দিন। এই গ্যাংয়ের সবাই খুবই অসভ্য আর অনেক উগ্র প্রজাতির। তারা তো একদিনই আমার পেছনে খুবই বাজেভাবে লেগে পড়েছে। আমার দিকে তাকিয়ে দেখুন মেরে আমার অবস্থা কি করে দিয়েছে। তাই দয়া করে আমাকে অন্য আরেকটি সেলে পাঠিয়ে দিন। কিন্তু ওয়ার্ডেন বলে যে তাদের এমন কোনো নিয়ম নেই। এরপর সেখানে জেলের একজন চিফ এসে সংকে সেই সেলে নিয়ে যায়, যেখানে চ্যাং এবং তার গ্যাংরা থাকে। আর সঙের সেখানে আসতেই তার পেছনে আরেকটি গ্যাং লেগে যায়।
সং জানতে পারে যে এই গ্যাংটি নাকি চ্যাংয়ের গ্যাংয়ের চাইতেও আরও অনেক বেশি ভয়ানক। এরপর তারাও এখানে সংকে মারার জন্য ধাওয়া করছিল। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এই সবকিছু জেলে চিফের চোখের সামনেই হচ্ছিল, কিন্তু সে এখানে তাদেরকে কিছুই বলছিল না। সং এখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলেও সেই গ্যাংয়ের সবাই মিলে তাকে ধরে ফেলে, আর চিফের চোখের সামনে দিয়েই তাকে টেনে হিচড়ে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। সং চিফের কাছে সাহায্য চাইলেও চিফ কিছুই বলছিল না। সং এতে খুব ভালোভাবেই বুঝে যায় যে এখানকার সমস্ত অফিসাররা হয়তো টাকা এবং ক্ষমতার কাছে বিক্রি হয়ে গিয়েছে, তাই চোখের সামনে অন্যায় অবিচার ঘটলেও তারা কোনো প্রতিবাদ করে না। তো সেই গ্যাংয়ের সবাই মিলে সংকে তাদের গ্যাং লিডারের কাছে নিয়ে যায়, যার নাম ছিল ইকো। ইকো ছিল অনেক ভয়ানক একজন গ্যাংস্টার। সে এতটাই ভয়ানক ছিল যে জেলের ওয়ার্ডেনরা পর্যন্ত তাকে ভয় পেত। এমনকি তারা সবাই ইকোর কথাতেই চলত। অর্থাৎ এক কথায় বলা যায় যে ইকো হলো সেখানকার রাজা। সে এখানে যা কিছু বলে সেটাই এখানকার আইন হয়ে যায়। কেউ তার কাজে কখনো হস্তক্ষেপ করতে আসে না। তো ইকো এখানে সঙ্গের সামনে এসে বলে, আজকে তো তুমি প্রথমবার এই জেলে এসেছ, আর এসে কিনে একটি গ্যাংয়ের উপর হামলা করেছ। ঠিক আছে, কোনো ব্যাপার না, তবে আমি তোমাকে একটা বিষয় ক্লিয়ার করার জন্য এখানে এনেছি। সেটা হলো, যদি তুমি এখানে ভালোভাবে থাকতে চাও তাহলে তোমাকে আমার গোলামি করে থাকতে হবে। আমি যেটা বলবো সেটাই করতে হবে। কিন্তু সং তো অন্যান্য কোনো কয়েদিদের মতো ছিল না, তাই সে এখানে ইকোকে বলে যে সে মরে গেলেও তো তার কথা শুনবে না। তাই ইকো যেন তার এই ক্ষমতা অন্য কারো সামনে গিয়ে দেখায়। আর সং এভাবে ক্ষমতার কথা বলায় ইকো খুবই রেগে যায়। আর সে তখন সংকে তার ক্ষমতা বোঝানোর জন্য তার লোকদের মাধ্যমে তাকে একটি টেবিলের উপরে নিয়ে আসে। এরপর সেই মেশিন দিয়ে ইকো সঙের দুহাত কেটে দিতেই যাচ্ছিল, কিন্তু সং এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর সে সঙ্গে সঙ্গে ইকোর কথা মেনে নেয়। এরপর ইকো এখানে লক্ষ্য করে যে অতিরিক্ত ভয় পেয়ে যাওয়ায় সং তার প্যান্ট ভিজিয়ে ফেলেছে। তাই সে ভাবে যে একে আর বেশি ভয় দেখানো যাবে না, যার ফলে সে সংকে জেলের পুলিশের মাধ্যমে তার সেলে পাঠিয়ে দেয়। আর সেও সেখান থেকে চলে যায়। এবার সারাদিন না খেয়ে থাকার কারণে সঙের খুবই খিদে পেয়েছিল, তাই সে তার সেলে বসে খাবার খাচ্ছিল। তবে তার সেলের সামনেই ছিল একজন পুলিশ অফিসার। সং তখন সেই পুলিশ অফিসারকে বলে যে ইকো আসলে কে, আর সে এত রাগী কেন। অল্পের জন্য আজকে সে তার হাত থেকে মরতে মরতেই বেঁচে গিয়েছে। সেই পুলিশ অফিসার তখন তাকে বলে, সাবধান, সে যা বলে তাই শোনো। সে আসলে এখানকার গডফাদার। যদিও এটা সকলের জন্য একটি কারাগার, কিন্তু তার জন্য এটা 5 স্টার হোটেলের থেকেও কম নয়, কারণ তার জন্য এখানে সমস্ত ফ্যাসিলিটিই রয়েছে। তার সুবিধার জন্য খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছুই তাকে সাপ্লাই দেয়া হয়। তাই যতটা সম্ভব তার কাছ থেকে দূরে থেকো। আর হ্যাঁ, ভুলেও কখনো সেল নম্বর 8-এর কাছে যেও না, কারণ ওখানে ইকোর লোকেরা থাকে। এবার পরের দিন সকালবেলা সং রোদ পোহানোর জন্য তার সেল থেকে বাহিরে বেরিয়ে আসে। আর যখন সে সেখানে দাঁড়িয়েছিল ঠিক তখনই তাকে দেখতে পেয়ে একজন কয়েদি তার কাছে ছুটে আসে। তার নাম ছিল গেসিক। আসলে সং এবং গেসিক একে অপরকে আগে থেকেই চেনে। গেসিক এখানে সংকে বলে, তুমি এখানে কিভাবে এলে? তুমি না পুলিশ ডিপার্টমেন্টে ছিলে? তো তারা দুজন যখন একে অপরের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই সঙের কাছে সেই গ্যাং লিডার চ্যাং চলে আসে। গতকাল রাতে সং যার কানে কামড় দিয়েছিল, আর সে আজকেও তাকে নানাভাবে বিরক্ত করতে থাকে। সে এখানে সংকে বলে, কি ভেবেছিস আমি তোর কাছে হেরে গিয়েছি? তোকে আমি একটু সতর্ক করতে এলাম। আজকে বাহিরটা ভালোভাবে দেখে নে, কারণ আজ রাতে হবে তোর জীবনের শেষ রাত। একথা শুনে সং অনেক রেগে যায়, আর সে আবারও চ্যাংকে মারতে শুরু করে। তখন চ্যাংয়ের অন্যান্য লোকেরা সংকে মারতে আসলেও সং তাদের সবাইকেই প্রতিরোধ করছিল। তার সঙ্গে কেউই পেরে উঠছিল না। কিন্তু এমন সময় সেখানে ইকো চলে আসে, আর ইকোকে দেখার সঙ্গে সঙ্গে সং থেমে যায়। আর এখানে আমরা জানতে পারি যে ইকো এবং চ্যাং একে অপরের শত্রু ছিল। তাদের দুজনের মধ্যে কখনোই বনত না। তাই ইকো এখানে চ্যাংকে এসে বলে, আমি তো তোমাকে অনেক বড় একজন গ্যাংস্টার ভাবতাম, কিন্তু একজন সাধারণ কয়েদির সঙ্গেই তোমরা পারছো না। আর বাচ্চাদের মতো এমন প্রতিদিন লড়াই করছো কেন? তোমরা দুজন প্রথমে এটা ডিসাইড করো যে তোমরা আসলে কি করতে চাও। নিজেদের পুরুষত্ব প্রমাণ দেওয়ার জন্য ভালোভাবে লড়েই দেখাও না, দেখি কে যেতে। সং তখন ইকোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। সে চ্যাংয়ের সঙ্গে লড়াই করতে চায়। তবে তার আগে সে ইকোকে বলে যে যদি সে লড়াইয়ে চ্যাংকে হারিয়ে দেয় তাহলে তাকে ফ্রাইড চিকেন এবং সেল নাম্বার 8-এ থাকতে দিতে হবে। কারণ সে পুলিশের কাছ থেকে শুনেছিল যে সেল নাম্বার 8-এ ইকোর লোকেরা থাকে, যাদের কাছে অনেক ফ্যাসিলিটি রয়েছে। ইকো তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপর সেখানকার কয়েদিরা তাদের দুজনকে চারিপাশ থেকে ঘিরে ধরে, আর তাদের মধ্যে শুরু হয়ে যায় লড়াই। চ্যাং তো প্রথমে এমন ভাব দেখাচ্ছিল যেন সে সংকে হারিয়ে দিতে পারবে, কিন্তু তার আগেই সং তাকে এমনভাবে মারে যে মাত্র 1 মিনিটের মধ্যেই চ্যাং মাটিতে লুটিয়ে পড়ে। আর নিয়ম অনুযায়ী লড়াই জিতে যায় সং। এতে সে অনেক বেশি খুশি হয়ে যায়। তাই ইকো তার ওয়াদাও পূরণ করে। জেলের চিফের মাধ্যমে সেল নম্বর 8-এ সে সংকে ট্রান্সফার করিয়ে দেয়, আর সে তাকে একসঙ্গে অনেকগুলো ফ্রাইড চিকেনও খেতে দেয়।
এবার অন্যদিকে আমরা ডক্টর কিম নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা রেস্টুরেন্টে বসে কোনো একজন ব্যক্তির সঙ্গে খাবার খাচ্ছিল। আসলে তার সঙ্গে বসেছিল সেই জেলের ওয়ার্ডেন, আর ডক্টর কিম এখানে তার সঙ্গে একটি মিটিং করতে এসেছে। আসলে ডক্টর কিম জেলের বাইরে বসে মানুষের কন্ট্রাক্ট নিত, আসে সেই জেলের ওয়ার্ডেনের মাধ্যমে সেই সমস্ত কন্ট্রাক্টগুলোকে ইকোর কাছে পৌঁছে দিত। আর ইকো তখন যেই কন্ট্রাক্টগুলোকে একসেপ্ট করত, সেই কন্ট্রাক্টগুলো বাইরে থেকে ইকোর লোকেরা কমপ্লিট করে দিত। আর মুভির শুরুতে আমরা ড্রাগস দিয়ে যে মার্ডারটি করতে দেখেছিলাম, সেটা আসলে ইকোর লোকেরাই করেছিল, কারণ এটাও ছিল তাদের একটি কন্ট্রাক্টের কাজ। ইকো এবং তার লোকেরা রাতের আধারে এই কন্ট্রাক্টগুলো কমপ্লিট করে। জেলের ওয়ার্ডানই তাদেরকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেয়, আর কাজ শেষ করে তারা আবারও সময় মতো কারাগারে ফিরে আসে। তো ওয়ার্ডেন এখানে আজকেও ডক্টর কিমের কাছ থেকে একটি কন্ট্রাক্ট নিয়ে সোজা এসে সেটা ইকোর কাছে দেয়। আর আজকের কন্ট্রাক্টটি ছিল অনেক বড় একটি ড্রাগস চুরির কন্ট্রাক্ট। ইকো তখন কন্ট্রাক্টটিকে একসেপ্ট করে। এবার সেদিন মাঝরাতে ইকোর লোকেরা পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে তাদের কন্ট্রাক্ট পূরণ করার জন্য সোজা জেল থেকে বেরিয়ে যায়। এরপর তারা সবাই মিলে কন্ট্রাক্টে থাকা লোকেশন অনুযায়ী সঠিক জায়গাতে চলে যায়। আর সেখানে গিয়েই তারা মাত্র 2 মিনিটের মধ্যে সমস্ত ড্রাগস চুরি করে নিয়ে আসে। কিন্তু যখন তারা ড্রাগসগুলোকে ডেলিভারি করার জন্য যাচ্ছিল, ঠিক তখনই তাদেরই একজন লোক তাদেরকে ধোঁকা দেয়। সেই মাঝরাস্তা থেকে সমস্ত ড্রাগস চুরি করে পালিয়ে যায়, যার ফলে তারা এবার তাদের এই কন্ট্রাক্টটি পূরণ করতে পারে না। যার ফলে জেলের সেই ওয়ার্ডেন প্রচণ্ড রেগে যায়, এমনকি সে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। তবে তার দুশ্চিন্তা কিন্তু এ কারণে ছিল না যে তাদেরই একজন লোক ড্রাগস নিয়ে পালিয়ে গিয়েছে। তার দুশ্চিন্তা ছিল যে সেই ব্যক্তি এখনো জেলের বাইরে আছে। যদি কোনোভাবে কোনো ক্লু পেয়ে পুলিশ তাকে ধরে ফেলে, তাহলে তার মাধ্যমে তারা সবাই ধরা পড়ে যাবে। এমনকি বাহিরের সমস্ত জায়গাতে এই খবরটি ফাঁস হয়ে যাবে যে এই কারাগারের মধ্যে আসলে কি কি ঘটে। আর সরকারি লোক হয়েও এই সমস্ত কাজের সঙ্গে জড়িত থাকার কারণে ওয়ার্ডেনের শাস্তি সবচাইতে বেশি হবে। তাই দুশ্চিন্তায় যেন সে একদম পাগলের মতো হয়ে যাচ্ছিল। এদিকে আবার সেদিনই তাদের কারাগারটিকে পর্যবেক্ষণের জন্য সেখানে অনেক বড় একজন পুলিশ অফিসার আসে। আর এই অফিসারের নাম ছিল বে। তবে সে আজকে এখানে হঠাৎ করেই এসেছিল। তাই জেলের সবাই যখন তাকে সেখানে দেখতে পায়, তখন তারা সবাই কিছুটা ভয় পেয়ে যায়। বিশেষ করে ওয়ার্ডেন তো এখানে অনেক আতঙ্কের মধ্যে ছিল। অফিসার বে আসলে এই কারাগারে আরও অনেকবার এসেছিল। সে মূলত এখানে এসে সমস্ত জায়গাগুলোতে তল্লাশি করতে থাকে, কারণ সে অনেকদিন আগে থেকেই জানে যে এই কারাগারের মধ্যে সকল ধরনের ইলিগেল কর্মকাণ্ডগুলো ঘটে। কিন্তু অফিসার বে চাইলেও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারছিল না, কারণ তার কাছে কোনো প্রমাণই নেই। তাই সে কিছুদিন পরপরই হঠাৎ করেই এখানে চলে আসে। আর আজকেও সে এখানে এসে চারিদিকটা তল্লাশি করতে থাকে, কিন্তু আজকেও সে তেমন কোনো প্রমাণ খুঁজে পায় না। তবে কিছুক্ষণ পরেই সে সেখানে ইকোকে দেখতে পায়। অফিসার বে অনেকদিন আগে থেকে ইকোকে সন্দেহ করে। তাই অফিসার বে এখানে ইকোকে বলে, আমি জানি এই সব কিছুর পেছনে তোমারই হাত রয়েছে, কিন্তু আর বেশি দিন নয়, কিছুদিনের মধ্যেই আমি তোমাদের সবাইকে ধরেই ফেলব। কিন্তু ইকো এখানে অনেক বেশি অ্যাটিটিউড নিয়ে তার দিকে তাকিয়েছিল। তাই অফিসার তখন তাকে তার দিক থেকে চোখ নামাতে বলে। তবে এতে যেন ইকোর অ্যাটিটিউড আরও বেশি বেড়ে যায়। অফিসার বে তখন একটি লাঠি নিয়ে তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে ইকো লাঠিটিকে ধরে ফেলে। আর এসব কাণ্ড দেখে ইকোর তো এত পরিমাণ রাগ হচ্ছিল যে তার ইচ্ছে করছিল তাকে এক্ষুনি খুন করে ফেলতে। কিন্তু পরিস্থিতি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ঠিক তখনই সেখানে সং চলে আসে। আর ইকো যাতে কোনোভাবে এখানকার পরিস্থিতি বিগড়ে না দেয়, তাই সে এখানে চিৎকার করে অফিসারকে বলে, আপনি কয়েদিদেরকে আসলে কি ভেবেছেন? আমাদেরও তো স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে। সামান্য একটা বিষয় নিয়ে আপনি একজন কয়েদিকে মারতে যাচ্ছিলেন। আর ইকো কয়েদি হলেও আপনার উচিত ছিল তাকে সম্মান দিয়ে কথা বলা, কিন্তু আপনি শুরু থেকে তার সঙ্গে খারাপ আচরণ করছিলেন। একথা শুনে অফিসার বে এবার সঙের উপরই অনেক রেগে যায়। আর সেই ওয়ার্ডেন এখানে বেকে খুশি করার জন্য সে তার লোকদেরকে দিয়ে অফিসারের সামনে সঙ্গে মার খাওয়ায়, যাতে করে অফিসার বে তার উপরে খুশি হয়ে যায়। তো এর কিছুক্ষণ পরেই বে সেখান থেকে চলে যায়। আর পুলিশের মার খেয়ে সং তার শরীরে প্রচণ্ড আঘাত পেয়েছিল। তাই একজন চিফ তাকে সেখান থেকে উঠিয়ে তার সেলে দিয়ে আসে। কিন্তু এই প্রথমবার কোনো মানুষের মার খাওয়া দেখে ইকোর খারাপ লাগছিল, কারণ অফিসারের সামনে কেউই ইকোর পক্ষে ছিল না। সবাই সেই অফিসারের গোলামিই করছিল। তবে একমাত্র সঙই ছিল যে কিনা সাহস করে তার পাশে দাঁড়িয়েছে, এমনকি তার জন্য সে মারও খেয়েছে। তাই সঙের জন্য ইকোর কিছুটা মায়া হচ্ছিল। এবার সেদিন রাতের বেলা সং যখন তার সেলের মধ্যে শুয়েছিল, ঠিক তখনই তার কাছে ইকো আসে। আর সে এখানে সঙকে বলে, তোমাকে কে বলেছিল সেখানে যেতে? আমার জন্য আমি নিজেই যথেষ্ট। আচ্ছা যাই হোক, আমাকে এখন বলো, তুমি সবচাইতে বেশি কি খেতে পছন্দ করো? আজকে তুমি যা খুশি তাই খেতে পারো। সং তখন তাকে বলে, ও আচ্ছা, আপনার সাপোর্ট করার জন্য আপনি আমাকে ট্রিট দিতে চান? ঠিক আছে, আমি মাছ খেতে অনেক পছন্দ করি। কিন্তু ইকো তাকে বলে, আসলে আমাদের এখানে মাছের ব্যবস্থা করাটা একটু কঠিন, তুমি অন্য কিছু খাও।
সং তখন তাকে বলে, যদি আপনি আমাকে আমার পছন্দের জিনিস খাওয়াতেই পারবেন না তাহলে জিজ্ঞেস কেন করলেন? এই বলেই সং সেখানে শুয়ে পড়ে। কিন্তু সঙের এই কথাটি ইকোর আত্মসম্মানে লেগে যায়, তাই যেভাবেই হোক তাকে তো মাছের ব্যবস্থা করতেই হবে। তবে তার ছেলে শুধু ফ্রাইড চিকেন এবং দামি দামি খাবার ছিল, কিন্তু একটিও মাছ ছিল না। তাই সে তখন তার পাওয়ার ব্যবহার করে একটি গাড়িতে করে সংকে নিয়ে জেল থেকে বাইরে চলে যায়। এরপর সে সংকে অনেক বড় একটি মাছের দোকানে নিয়ে যায়, আর সে নিজের হাতে একটি মাছের কয়েকটি ডিশ তৈরি করে সংকে সেগুলো খেতে দেয়। সং এতে অনেক খুশি হয়ে যায়, আর সে মন ভরে মাছের সেই ডিশগুলো খেতে থাকে। কিছুক্ষণ পর ইকো এখানে সংকে জিজ্ঞাসা করে, আচ্ছা সং, তখন অফিসারের সামনে তুমি আমাকে সাহায্য কেন করতে এসেছিলে? তোমার কি মনে নেই আমি তোমার হাত কেটে দিতে চেয়েছিলাম? সং তখন তাকে বলে, আমি জানি সেটা আপনি আমাকে ভয় দেখানোর জন্যই করেছিলেন, তবে আমার কাছে মনে হয় আপনার মনটা অনেক ভালো। কিন্তু আপনি জানতে চাইছেন না যে কেন আপনাকে আমি সাহায্য করেছি? আসলে সত্যি কথা বলতে আমি আপনাকে ইমপ্রেস করতে চেয়েছিলাম, কারণ আমি লক্ষ্য করেছি আমাদের কারাগারের সব জায়গায় অনেক ভয়ানক ভয়ানক গ্যাং রয়েছে, তবে সেই গ্যাংয়ের সবাই ভয় করে আপনাকে। তাই আমি যদি আপনাকে ইমপ্রেস করতে পারি তাহলে কারাগারে আমাকে আর ভয় করে চলতে হবে না। আপনার জন্য কেউ আমাকে কোনো কিছু বলার সাহসই পাবে না। একথা শুনে ইকো সঙের প্রতি আরও অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, কারণ সং তাকে সত্য কথাই বলে দিয়েছে। এবার ইকো এখানে সংকে বলে, আমি শুনেছিলাম তুমি একজন পুলিশ অফিসার ছিলে, তাহলে তো তুমি নিশ্চয়ই জানো যে অপরাধীদেরকে কিভাবে ধরতে হয়। তুমি কি আমাকে একজন ব্যক্তিকে ধরতে সাহায্য করবে? আর যদি তুমি ওই ব্যক্তিকে খুঁজে বের করতে পারো তাহলে আমি তোমাকে $1,00,000 দেব, যেটা প্রায় 1 কোটি টাকার চাইতেও বেশি। একথা শুনিয়ে সং সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। কিন্তু সে এখানে তাকে বলে, আপনি শুধু আমাকে ওই ব্যক্তিকে দেখিয়ে দেবেন, আর আমি শুধু তাকে ধরে এনে আপনার সামনে এনে দেব। এর বেশি কিছু আমি করতে পারবো না। আমি আসলে আর কোনো নতুন ঝামেলায় ফাঁসতে চাই না। এরপর তারা যখন গাড়িতে করে তাদের কারাগারে ফিরছিল তখন সঙের তার ভাইয়ের কথা মনে পড়ে যায়। সে এখানে তার আগের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায়, যখন সং পুলিশ ডিপার্টমেন্টে কাজ করত। তো সং যখন একদিন তার কাজে ব্যস্ত ছিল ঠিক তখনই তার কাছে তার ভাই আসে, আর তার ভাই তার কাছে একটি বিষয়ে সাহায্য চায়। আসলে সঙের ভাই ছিল একজন রিপোর্টার, আর সে তাদের শহরের কিছু বড় বড় লোকদের অবৈধ কাজের ব্যাপারে জানতে পেরেছিল। তাই তাদেরকে প্রমাণসহ হাতে নাতে ধরার জন্য তার সঙ্গে সাহায্যের প্রয়োজন ছিল। কিন্তু কোনো এক কারণে সং তার এই কাজে সাহায্য করতে পারে না। এসব কথা চিন্তা করতে করতে সং কিছুটা ইমোশনাল হয়ে যায়। তো ইকো সঙ্গে যেই ব্যক্তিকে খোঁজার কথা বলছিল সেটা ছিল তাদের দলেরই সেই ব্যক্তি যে কিনা ড্রাগস নিয়ে পালিয়ে গিয়েছিল। সেই ব্যক্তির নাম ছিল হাকিউ। তো তার ব্যাপারে ইকোর কাছ থেকে সমস্ত ধরনের তথ্য নিয়ে সং তাকে খোঁজার জন্য কাজে লেগে পড়ে। আর এই কাজটি করার জন্য যখনই তার জেল থেকে বের হওয়ার প্রয়োজন হতো তখন ইকো তাকে সেটার সমস্ত ব্যবস্থা করে দিত। আসলে ইকো নিজেই চাইলে হাকিউকে খুঁজে বের করতে পারত, কিন্তু সে অথবা তার লোকেরা যদি হাকিউকে খুঁজতে যায় তাহলে হাকিউ দূর থেকে দেখেই তাদেরকে চিনতে পেরে পালিয়ে যাবে। আর তাই এই কাজের জন্য সে সঙের সাহায্য নিয়েছে। তো সং এভাবে করে বেশ কয়েকদিন জেল থেকে বের হয়ে হয়ে মাত্র কয়েকদিনের মধ্যেই হাকিউকে খুঁজে বের করে ফেলে। এরপর সে হাকিউকে সোজা ইকোর সামনে নিয়ে যায়, আর ইকো তখন তাকে সোজা কারাগারের একটি বিশেষ জায়গাতে নিয়ে যায় যেখানে সং ছিল না। তো সেখানে নিয়ে গিয়ে ইকো তাকে একটি ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলে। আর ঠিক সেই মুহূর্তে এটা দেখতে পায় সং, কিন্তু সঙের কাছে এই বিষয়টি খুবই খারাপ লাগে, কারণ সে যদি এটা জানতো যে হাকিউকে সে এভাবে মেরে ফেলবে তাহলে সে হাকিউকে ধরত না। এটা দেখে সং সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু এমন সময় ইকো তার সামনে এসে দাঁড়ায় আর তাকে বলে, কি খুব খারাপ লাগছে? তুমি তোমার কাজ করেছ আর আমি করেছি আমার কাজ। এরপর ইকোর একজন লোক তাকে তার পাওনা টাকা দিয়ে দেয়, অর্থাৎ কাজের জন্য সেই $1,00,000। যদিও এই টাকাগুলো সঙ্গে নিতে ইচ্ছে করছিল না, কিন্তু সং এখানে ইকোকে রাগাতে চায় না, তাই সে চুপচাপ টাকাগুলো নিয়ে নেয়। এবার পরের দিন সং কারাগারের ফ্লোর পরিষ্কার করছিল, কিন্তু এখানে আমরা জানতে পারি যে সং আসলে ফ্লোর পরিষ্কারের বাহানায় জেলের ওয়ার্ডেনের দিকে নজর রাখছিল। কিন্তু সং এমনটা কেন করছিল সেটা আমরা পরে জানতে পারবো। ওয়ার্ডেনের কাছেও বিষয়টি একটু সন্দেহজনক মনে হয়, কিন্তু সে এতে খুব একটা মাথা ঘামায় না। এবার কিছুদিন পর ইকো এবং তার লোকেরা একসঙ্গে বসে খাবার খাচ্ছিল, সেই সাথে তারা ড্রিঙ্ক করছিল, আর তাদের সঙ্গে এখানে সংও ছিল। তবে তারা সবাই যখন একে অপরের সঙ্গে গল্প করছিল এর কিছুক্ষণ পরেই কোনো এক কারণে সঙের সঙ্গে লি নামক একজন ব্যক্তির ঝগড়া শুরু হয়ে যায়, যে কিনা ছিল ইকোর অনেক কাছের লোক। কিন্তু ইকোর আবার একটি অভ্যেস ছিল, সে খাবার খাওয়ার সময় কোনো ডিস্টার্ব পছন্দ করে না। তাই তাদের দুজনের ঝগড়ায় সে অনেক বেশি রেগে যায়। কিন্তু তারপরও লি এখানে সঙ্গে সঙ্গে ঝগড়া করেই যাচ্ছিল, এতে যেন ইকোর একদম মাথা খারাপ হয়ে যায়। সে তখন লিকে মারতে শুরু করে। সে অনবরতে একটি প্লেট দিয়ে তাকে আঘাত করতে করতে মারতেই থাকে, কিন্তু পেছন থেকে সং তাকে থামতে বললে সে থেমে যায়। এরপর সে সংকেও এখানে বলে, তুইও তোর মুখে একটু লাগাম দিস,
তা না হলে তোর অবস্থাও এর মতোই হবে। এবার সেখানে দাঁড়িয়ে এই ঘটনা দেখতে পায় চ্যাংয়ের একজন লোক। সে তখন চ্যাংকে গিয়ে এই খবরটি দেয়। আর চ্যাংয়ের তো এমনিতেই ইকোর ওপর অনেক রাগ ছিল, তাই সে তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই সুযোগটিকে কাজে লাগায়। সে সোজা চলে যায় লিয়ের কাছে, যাকে ইকো মেরেছে। আর সে এখানে ইকোর বিরুদ্ধে তাকে আরো বেশি উস্কিয়ে দিচ্ছিল। চ্যাং এখানে লিকে বলে, তুমি কি একটি বিষয় লক্ষ্য করেছ? সং আসার পর থেকে ইকো কেমন যেন তার কথাই শুনছে, কিন্তু সং তো এসেছে মাত্র কিছুদিন হলো, আর তুমি তো বহু বছর ধরে তার সঙ্গে কাজ করো, কিন্তু সে কিনা আজকে সঙের জন্য তোমাকে এভাবে মারলো। আমার কাছে কি মনে হচ্ছে জানো? আমার মনে হয় সং তোমার জায়গা নিতে চায়। আর ইকো যেভাবে সঙ্গকে সাপোর্ট করছে, এই দিন কিন্তু আর বেশি দূরে নয়। সং কিন্তু সত্যি সত্যি তোমার জায়গা নিয়ে নেবে, আর তখন তোমার কোনো পাওয়ারই থাকবে না। এসব কথা শুনে লিয়ের প্রচণ্ড রাগ হচ্ছিল, তাই সে সেখান থেকে উঠে চলে যেতেই চাইছিল। কিন্তু চ্যাং এখানে তাকে বলে, ইকো যে তোমাকে এভাবে মেরেছে, তুমি কি সেটার প্রতিশোধ নিতে চাও? আমি তোমাকে সাহায্য করব। আমি নিজেই তো ইকোকে মেরে ফেলতে চাই, আর তুমি চাইলে এটা সম্ভব। তুমি শুধু আমাকে একটু পরামর্শ দিয়ে হেল্প করবে, আর সমস্ত কাজ আমি করব। এতে তোমার কোনো রিস্ক থাকবে না, তোমাকে শুধুমাত্র আমার সঙ্গ দিতে হবে। কিন্তু সে ছিল ইকোর অনেক বিশ্বস্ত একজন লোক, তাই সে এখানে চ্যাংয়ের কথায় রাজি হয় না। সে তাকে মানা করে দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সঙ্গকে দেখতে পাই। কারাগারের অফিস রুমে যখন ওয়ার্ডেন ছিল না, তখন এই সুযোগে সং সেখানে চলে যায়। আর সে পুরো অফিস রুমে কিছু একটা তল্লাশি করতে থাকে। এরপর অনেক খোঁজাখুঁজি করে সে একটি লকার দেখতে পায়, আর সেই লকারের মধ্যে অনেকগুলো রেকর্ডিং ছিল। সং তখন সেই রেকর্ডিংগুলোর মধ্যে থেকে একটি রেকর্ডিং নিয়ে নেয়। আসলে এই রেকর্ডিংটি ছিল সঙের ভাইয়ের রেকর্ডিং, যেটা ওয়ার্ডেন এখানে সংগ্রহ করে রেখেছে। এবার সং তখন সেখানকার একটি জায়গাতে বসে সেই রেকর্ডিংটি চালু করে, যেখানে ডক্টর কিম নামক সেই ব্যক্তি ওয়ার্ডেনের সঙ্গে কথা বলছিল, অর্থাৎ যার কাছ থেকে ওয়ার্ডেন ইকোর জন্য ডিল নিয়ে আসে। তো সেই রেকর্ডিংয়ে ডক্টর কিম ওয়ার্ডেনকে বলছিল যে একজন রিপোর্টার আমাদের ব্যাপারে সমস্ত কিছু জানতে পেরেছে, আর খুব শীঘ্রই সে মিডিয়ার সামনে এই বিষয়গুলো তুলে ধরবে। কিন্তু তার কোনো কিছু করার আগেই আমাদেরকেই কিছু একটা করতে হবে, তা না হলে আমরা সবাই ধরা পড়ে যাব। তখন আমাদের কি অবস্থা হবে ভাবতে পারছো? তাই যত তাড়াতাড়ি সম্ভব ইকোর কাছে এই খবরটি পৌঁছে দাও। এসব কথা শুনে আমরা বুঝতে পারি যে সং আসলে এই জেলের মধ্যে তার ভাইয়ের কাজের জন্যই এসেছে। তো সং যখন এখানে সেই রেকর্ডিংটি শুনছিল, ঠিক তখনই সেখানে ওয়ার্ডেন চলে আসে। আর অফিস রুমে সংকে দেখতে পেয়ে ওয়ার্ডেনের কিছুটা সন্দেহ হয়। সে তখন সঙের কাছে এখানে আসার কারণ জানতে চাইছিল, আর সঙ্গ এখানে তাকে কিছু একটা বলতেই যাবে, কিন্তু ঠিক তখনই সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে। আর সে ওয়ার্ডেনকে বলে যে সংকে এখানে সেই পাঠিয়েছে অফিস রুমটিকে সুন্দরভাবে পরিষ্কার করার জন্য। এরপর সেই পুলিশ অফিসার সংকে তার সাথে করে নিয়ে যায়। সে কারাগারটির একটি সাইডে এসে তাকে বলে, আমি প্রায় বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি, তুমি যখনই সুযোগ পাও তখনই ওয়ার্ডেনের অফিস রুমে চলে যাও। কিন্তু কেন তুমি এমনটা করো? আর ওখানে গিয়ে তুমি কি বা করো? কিন্তু সং এখানে তার কথার কোনো উত্তর দিচ্ছিল না। তাই অফিসার তখন সংকে সার্চ করতে শুরু করে। আর সার্চ করার পর সে সঙের কাছে একটি টাকার বান্ডেল খুঁজে পায়। এতে সেই পুলিশ অফিসার বুঝতে পারে যে সং হয়তো টাকা চুরি করার জন্যই সেখানে যায়। তো সে অফিসার তখন তাকে বলে, তুমি তো অনেক নিখুঁতভাবে টাকাগুলো চুরি করে এনেছ, তুমি চাইলে আমি তোমাকে এই চুরির কাজে সাহায্য করতে পারি। আমি নিজে তোমাকে অফিস রুমে ঢোকার সুযোগ করে দেব, যদি তুমি চুরির টাকা থেকে অর্ধেক টাকা আমাকে দাও। সং তখন চুপচাপ সেখান থেকে চলে যায়। এবার পরের দিন সকালবেলা সেই কারাগারে ডক্টর কিম আসে। সে আসলে ইকোর সঙ্গে দেখা করতে এসেছে, আর সে এখানে ইকোর সঙ্গে ড্রাগস নিয়ে কোনো ডিলের ব্যাপারে কথা বলছিল। এদিকে আড়াল থেকে সং তাদের সমস্ত কথা শুনছিল। কিন্তু ঠিক এমন সময় সেখানে লি চলে আসে, যাকে ইকো সঙের জন্য মেরেছিল। আর এখানে এসে সে এখানকার সমস্ত দরজা বন্ধ করে দেয়। এরপর চ্যাং তখন তার পুরো গ্যাং নিয়ে সেখানে চলে আসে। আর চ্যাং এখানে ইচ্ছে করে লিকে মেরে অজ্ঞান করে দেয়, যাতে করে কেউ সন্দেহ করতে না পারে যে লি আসলে তার সাথেই ছিল, অর্থাৎ লি এখন তার হয়েই কাজ করছে। ইকো আসলে এখন এখানে একাই ছিল, তার দলের কেউই তার সঙ্গে ছিল না। তাই চ্যাং তার সঙ্গীদের সঙ্গে প্ল্যান করেছিল যে তারা ইকোকে মারবে। এরপর তারা সবাই মিলে ইকোর সামনে চলে যায়। কিন্তু ইকো এখানে একা থাকা সত্ত্বেও সে তাদের কাউকেই ভয় পায় না, বরং সে সঙ্গে সঙ্গেই তাদের মধ্যকার একজন লোককে ধরে ফেলে। আর সে সবার চোখের সামনেই অনেক নির্দয়ভাবে তার চোখ দুটো তুলে ফেলে, যার ফলে চ্যাংয়ের দলের কেউই আর ইকোর উপর আক্রমণ করার সাহসই পাচ্ছিল না। আর চ্যাংও এখানে অনেক ভয় পেয়ে যায়। সে তখন সেখানে হাঁটু গেড়ে বসে তার কাছে মাপ চাইতে থাকে। সে কাঁদতে কাঁদতে বলে যে সে না বুঝতে পেরে এখানে চলে এসেছে, তাই ইকো যেন তাকে ছেড়ে দেয়, যার ফলে ইকো এখানে আর তাকে কিছুই বলে না। সে তাকে ছেড়ে দিয়ে পেছনে চলে যায়। কিন্তু যখন সে সেখানে উল্টো দিকে ঘুরিয়ে দাঁড়িয়েছিল, ঠিক তখনই পেছন থেকে চ্যাং এসে তার শরীরে ছুরি ঢুকিয়ে দেয়। কিন্তু এটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে সং চলে আসে। সং এখানে তাদের সবাইকে ইচ্ছে মতো মারতে থাকে। সে এখানে এতটাই রেগে গিয়েছিল যে তাদের সবাইকে এখানে মারতে মারতে অজ্ঞান করে দিচ্ছিল।
আর তাদের লড়াইয়ের শব্দ শুনতে পেয়ে ঠিক তখনই সেখানে ওয়ার্ডেন চলে আসে। আর ওয়ার্ডেন এখানে তাদের সবাইকে সাবধান করে দেয় যে যদি তারা আর একবারের জন্য মারামারি করে তাহলে তাদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যার ফলে তাদের মারামারি থেমে যায়। কিন্তু সং যখনই তার সেলে ফিরে যাচ্ছিল ঠিক তখনই পেছন থেকে চ্যাং তার মাথায় বাড়ি দেয়, যার ফলে সং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আমরা সঙেরই একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সং যখন পুলিশ ডিপার্টমেন্টে কাজ করত তখন হঠাৎ করে একদিন সঙের কাছে একটি লাশ নিয়ে আসা হয়। এটা দেখে সে সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে তার ভাইকে অনেক ভালোবাসত। কিন্তু সংকে বলা হয়েছিল যে তার ভাই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তবে পরবর্তীতে সঙের সহকর্মী জিয়ান তাকে বলে, আমার কাছে মনে হয় না যে তোমার ভাই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আমার কাছে এটা মার্ডার মনে হচ্ছে। একথা শুনে সং খুব ভালোভাবেই বুঝতে পারে যে তার ভাইকে হয়তো তারাই মেরেছে, যাদের ব্যাপারে তার ভাই রিপোর্ট তৈরি করতে চেয়েছিল, যাদের অবৈধ কাজ সম্পর্কে সে জেনে গিয়েছিল। তো সং তখন সেই রিপোর্টগুলো ঘাটাঘাটি করে জানতে পারে যে সেই কারাগারের মধ্যে থাকা কিছু লোকই এই কাজের সঙ্গে জড়িত, তারাই তার ভাইকে মার্ডার করেছে। সে তখন এই বিষয়টি সিনিয়র অফিসারকে জানায়। সিনিয়র অফিসার তখন তাকে বলে, আমরা প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধেই কোনো পদক্ষেপ নিতে পারবো না, আর ওই সমস্ত মানুষের বিরুদ্ধে তো পদক্ষেপ নিতেই পারবো না যারা কিনা অলরেডি জেলের মধ্যেই রয়েছে। তাই যা কিছু হয়েছে সবকিছু ভুলে যাও, তোমার ভাই তো মারাই গিয়েছে, এখন হাজার চেষ্টা করলেও তো আর তাকে ফিরে পাবে না। কিন্তু সঙের এতে প্রচণ্ড রাগ হচ্ছিল। সং তখন বলে, তাহলে আপনারা আমাকে জেলের মধ্যে পাঠিয়ে দিন, আমি সেখানে গিয়ে দেখতে চাই আসলে সেখানে কারা কি করে, আর আমি নিজেই সবকিছুর প্রমাণ বের করে ছাড়ব। এরপর আমরা বর্তমান সময় দেখতে পাই, যেখানে চ্যাংয়ের সঙের উপর আবারও আক্রমণ করার কারণে চ্যাংকে এই কারাগার থেকে অন্য কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে হঠাৎ করেই জেলের চিফ তাকে মাঝ রাস্তাতে নামিয়ে দিয়ে চলে যায়। আর কিছুক্ষণ পরেই দেখা যায় যে একটি গাড়ি এসে পেছন থেকে চ্যাংকে মেরে দেয়। এরপর একজন ব্যক্তি চ্যাংয়ের লাশ নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে ইকোর লোকেরাই চ্যাংকে মেরে ফেলেছে, কারণ ইকো তাদেরকে এমনটা করতে বলেছিল, কারণ এটাই ছিল ইকোর পেছনে লাগার শাস্তি। অন্যদিকে আমরা ইকোকে দেখতে পাই। ইকো একটি রুমের মধ্যে তার গ্যাংয়ের সমস্ত লোকদেরকে জড়ো করেছে। এরপর সে সকলের সামনে তার হাতে একটি হাতুড়ি তুলে নেয়, আর সে তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমাদের মধ্যে কেউ একজন আমাকে ধোঁকা দিয়েছ, তাই যে আমাকে ধোঁকা দিয়েছ সে নিজে থেকেই সামনে চলে এসো। কিন্তু ইকোর ভয়ে কেউ এখানে একদম নড়ছিলই না। এরপর ইকো যখনই তাদের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই লি সেখানে সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ে, আর সে ইকোর কাছে তার জীবন ভিক্ষা চায়। সে স্বীকার করে যে তার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। এবার ইকো এখানে সংকে বলে, আমি চাই তুমি নিজের হাতে লিকে শাস্তি দাও, কারণ লিয়ের জন্যই চ্যাং এমন একটি প্ল্যান তৈরি করেছে, আর এজন্যই তুমি তোমার মাথায় আঘাত পেয়েছ, তাই তুমি এর প্রতিশোধ নাও। যদিও সং এমনটা করতে চাইছিল না, কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে যায় যে ইকো এবং তার সঙ্গীরাই তার ভাইকে হত্যা করেছে, আর এখন তার কাছে মোক্ষম সুযোগ রয়েছে তার ভাইয়ের হত্যাকারীদের মধ্যে একজনকে কম করার। তাই সেও এখানে নির্দয়ভাবে লিকে মেরে ফেলে। এরপর সং যখন চুপচাপ একটি জায়গাতে দাঁড়িয়েছিল ঠিক তখনই তার কাছে ইকো আসে, আর ইকো তাকে বলে, এটাই হয়তো তোমার জীবনের প্রথম খুন, তাই না? চিন্তা করো না, প্রথম প্রথম তোমার কাছে এগুলো একটু অদ্ভুত মনে হবে, কিন্তু পরে দেখবে সব ঠিক হয়ে গিয়েছে, এগুলো তোমার অভ্যেসে পরিণত হয়ে যাবে। কারণ তুমি যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখো তাহলে বুঝতে পারবে যে বাহিরের দুনিয়ার সাথে এখানকার দুনিয়ার খুব একটা তফাৎ নেই। কারণ বাহিরের মতো এখানেও আমাদেরকে জীবনযাপনের জন্য ছোটখাটো ভুল কাজ করতেই হয়, তা না হলে এখানে টেকা সম্ভব নয়। তুমি শুধুমাত্র আমাকে দেখে দেখে শেখো, তোমার মধ্যে যে সাহস এবং শক্তি রয়েছে সেটা দিয়েই তুমি একদিন আমার মতো রাজত্ব করতে পারবে। এবার পরের দিন সকালবেলা সেই কারাগারের অনেকগুলো কয়েদিকে একসঙ্গে একটি জায়গাতে নিয়ে যাওয়া হয়, কারণ সেখানে আজকে তাদের কাজ ছিল জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এবার কাজ করার সময় সং সেখানে সেই পুলিশ অফিসারকে দেখতে পায় যে কিনা তাকে চুরি করার জন্য সাহায্য করতে চেয়েছিল। তখন সে সেই পুলিশ অফিসারটিকে সাইডে নিয়ে আসে, আর সে এখানে সেই পুলিশকে এক বান্ডেল টাকা দেয় আর বলে যে এখান থেকে তাকে কিছুটা দূরে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো সং তখন পুলিশকে টাকা খাইয়ে জিয়ান নামক সেই ব্যক্তির কাছে চলে যায় যে কিনা সঙ্গের সহকর্মী ছিল। সং তখন এখানে জিয়ানকে সেই রেকর্ডিংটি দিয়ে দেয়, যেই রেকর্ডিংয়ের মধ্যে ডক্টর কিম এবং ওয়ার্ডেনের সমস্ত কথা রেকর্ড করা আছে, যেখানে তাদের সহ ইকোর বিরুদ্ধেও সমস্ত অবৈধ কাজের প্রমাণ রয়েছে। এবার জিয়ান তখন তাকে বলে, কিন্তু আমার তোমার জন্য অনেক দুশ্চিন্তা হচ্ছে, তুমি যদি বেশি দিন এই জেলের মধ্যে থাকো তাহলে তোমার বিপদ আরও বেড়ে যাবে, তাই আমি চাই তুমি সেখান থেকে বেরিয়ে এসো। কিন্তু সং এখানে তাকে বলে, আমি ততদিন পর্যন্ত এখান থেকে কোথাও যাব না যতদিন পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার না হয়। অন্যদিকে আমরা ইকোকে দেখতে পাই, ওয়ার্ডেন এখানে ইকোর সঙ্গে দেখা করতে এসেছে। তো ওয়ার্ডেন এখানে ইকোকে বলে যে অফিসার বে আমাদের ব্যাপারে সমস্ত কিছুই জানে, কিন্তু সে শুধুমাত্র প্রমাণের অভাবে কিছুই করতে পারছে না, আর সে যেভাবে আমার পেছনে উঠে পড়ে লেগে গিয়েছে
আমার কাছে মনে হয় যে আমার ধরা পড়তে আর বেশি দিন বাকি নেই, তাই আমি আর তোমার সঙ্গে কাজ করতে পারবো না। আমি তোমার দল ছেড়ে দিচ্ছি, আর আমি তোমার জামিনের সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। তোমাকে জেল থেকে ছেড়ে দেয়া হবে, আর বাইরে যাওয়ার পর তুমি যা ইচ্ছে তাই করো। কিন্তু একথা শুনে ইকো অনেক রেগে যায়, আর সে তাকে বলে, তোকে এখানকার ওয়ার্ডেন আমিই বানিয়েছি, আর আজকে তুই যেই পজিশনে রয়েছিস আর তোর কাছে যত টাকা পয়সা রয়েছে সেগুলো আমারই দান, আর এখন কিনা মাঝপথে এসে তুই আমার দল ছেড়ে দিতে চাইছিস। এরপরে যদি কোনোদিন আমাকে এই জেল থেকে বের করার চেষ্টা পর্যন্ত করিস, তাহলে আমি তোর পুরো পরিবারকেই শেষ করে দেব। এবার সেদিন রাতের বেলা ইকো তার গ্যাংয়ের কয়েকজন লোকদেরকে নিয়ে একটি গাড়িতে করে জেল থেকে বেরিয়ে যায় অফিসার বের উপর হামলা করার জন্য। ইকো তার সঙ্গে সঙ্গকেও নিয়ে নেয়, কারণ সং এখন ইকোর কাছে অনেকটাই বিশ্বস্ত হয়ে গিয়েছে। তবে এখন সঙ্গের কাছে অনেক বড় একটি সুযোগ ছিল ইকোকে হাতে নাতে ধরার। এটাই ছিল তার কাছে সবচাইতে বড় প্রমাণ। তবে সং কিন্তু জিয়ানকে আগে থেকেই বলে রেখেছে যে জিয়ান যেন ডক্টর কিমের উপর নজর রাখে, আর এদিকে যখনই সে তাদেরকে ধরে ফেলার সুযোগ পাবে ঠিক তখনই সে তাদেরকে ফোন করে সবকিছু জানিয়ে দেবে। এরপর তারা সবাই মিলে যখন তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়, তখন সং সেখানে দূরে একটি ফোন বুথ দেখতে পায়, আর সে সুযোগ পেয়ে সেই ফোন বুথে গিয়ে ফোন করে। এরপর যখন সে সেখানে কথা বলছিল ঠিক তখনই তার পেছনে ইকো চলে আসে, আর ইকো তার কাছ থেকে ফোনটি নিয়ে নেয়। কিন্তু ইকো যখন এখানে ফোনের অপর পাশ থেকে আওয়াজ শুনতে পায়, সেটা ছিল একজন মহিলার আওয়াজ। ইকো বুঝতে পারে যে এটা হচ্ছে সঙের মা, তাই সে আর তাকে এখানে কিছুই বলে না। আসলে সং প্রথমেই জিয়ানকে ফোন দিয়ে সবকিছু জানিয়ে দিয়েছিল, তারপর সে তার মাকে ফোন করেছে। তো এরপর তারা সবাই মিলে একটি লোহার কারখানার কাছে যেতে থাকে, যেটা ছিল তাদের গন্তব্যস্থল। আর অন্যদিকে দেখা যায় যে জিয়ান সমস্ত পুলিশ ফোর্স নিয়ে সেখানে যাচ্ছে, কারণ সং জিয়ানকে সেই লোকেশন বলে দিয়েছিল। তাই জিয়ান পুরো পুলিশ ফোর্স নিয়ে সেখানে চলে যায়, আর তারা সেই কারখানার ভেতরে গিয়ে তল্লাশি করতে থাকে। কিন্তু সেখানে শ্রমিক ছাড়া আর অন্য কেউ ছিল না, এমনকি সেখানে কোনো অবৈধ জিনিসও পাওয়া যায়নি। এর কারণ হলো মাঝপথে এসে ইকো তার লোকেশন বদলে ফেলেছিল। এদিকে সংও দেখতে পায় যে ইকো তার লোকেশন বদলে ফেলেছে, তাই সং এখানে ইকোকে বলে, আমরা লোকেশন কেন চেঞ্জ করেছি? ইকো তখন সংকে বলে, এটা সম্পূর্ণ আমার ব্যাপার, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। এরপর ঠিক এমন সময় সেখানে ইকোর কয়েকজন লোক অফিসার বেকে তার হাত পা বেঁধে সেখানে তুলে নিয়ে আসে, আর সেই জায়গাতে একটি মেশিন ছিল যেখানে বিভিন্ন ময়লা আবর্জনাকে পিষে দেওয়া হয়। ইকো তখন সঙ্গে সঙ্গে অফিসার বেকে সেই মেশিনের মধ্যে দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর ইকো তার সঙ্গীদেরকে নিয়ে যখন জেলখানায় ফিরছিল ঠিক তখনই সে জানতে পারে যে প্রথমে তাদের যে লোহার কারখানায় যাওয়ার কথা ছিল সেখানে পুলিশ এসে তল্লাশি করছে। এবার ইকো তখন সংকে একটি জায়গাতে নিয়ে আসে, আর সে সংকে জিয়ানের কিছু ছবি দেখিয়ে বলে, তুমি কি এই ব্যক্তিকে চেনো? এই আসলে পুলিশ ইউনিট নিয়ে সেই লোহার ফ্যাক্টরিতে চলে গিয়েছিল। আমার কাছে মনে হচ্ছে আমাদের টিমেরই কেউ একজন আমাদের সঙ্গে ষড়যন্ত্র করছে। তবে জিয়ান যেটা করেছে তাকে তো সেটার শাস্তি পেতেই হবে। এরপর ইকো একজনকে ফোন দিয়ে বলে যে জিয়ানকে মেরে ফেলতে, আর জিয়ানকে মেরে ফেলার আওয়াজ সংও এখানে বসে শুনছিল। কিন্তু এবার আর সং সহ্য করতে পারে না, সে প্রচণ্ড রেগে গিয়ে বলে, জিয়ানের কোনো দোষ নেই, তোমরা কেন তাকে মারছ? এভাবে নির্দোষ মানুষকে মেরে তোমরা কি মজা পাও? অন্যদিকে জেলের ওয়ার্ডেনও জানতে পারে যে ইকো অফিসার বেকে মেরে ফেলেছে। সেতে ইকোর উপর প্রচণ্ড রেগে যায়, আর সে এবার পুরোপুরিভাবে ইকোর বিরুদ্ধে চলে যায়। সে তখন নিজেই চলে যায় ইকোকে মেরে ফেলার জন্য। কিন্তু যখন সে ইকোর কাছে পৌঁছয় তখন ইকোকে দেখতে পেয়ে তার মুখ একদম বন্ধ হয়ে যায়। সে ভয়ে আর কিছুই বলতে পারছিল না, কিন্তু তারপরও সে অনেক সাহস করে তার দিকে বন্দুক তাক করে। এদিকে সেখানে জেলে চিফও ছিল, কিন্তু ইকো এখানে উল্টো ওয়ার্ডেনকেই গুলি করে মেরে ফেলে। এরপর সে চিফকে বলে, আজ থেকে তুমি এই জেলের ওয়ার্ডেন। চিফও এখানে ভয় আর কিছুই বলে না। এবার ইকো এবং তার বাকি লোকেরা মিলে সংকে তাদের বিরোধিতা করার জন্য তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। কিন্তু সং এখানে বাঁচার অনেক চেষ্টা করছিল। তবে ইকোর দলের মধ্যে একজন ছেলে অনেক ভালো মানুষ ছিল, তার এখানে সঙের জন্য মায়া হয়। সে সংকে বাঁচানোর জন্য চালাকি করে সেখানকার ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়, আর সুযোগ পেয়ে সং কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। সে সোজা তার একজন সহকর্মী কেসিকের কাছে আসে, আর সে কেসিকের কাছে সাহায্য চায়। এরপর সে কেসিকের সঙ্গে একটি প্ল্যান করে একটি সিলিন্ডারের মাধ্যমে জেলখানার ভেতর আগুন লাগিয়ে দেয়, যার ফলে সঙ্গে সঙ্গে এই খবরটি পুলিশ ফোর্স পর্যন্ত পৌঁছে যায়। এরপর সম্পূর্ণ পুলিশ ইউনিট ফায়ার সার্ভিস নিয়ে সেখানে চলে আসে, আর সম্পূর্ণ জেলখানায় যেহেতু আগুন ছড়িয়ে পড়ছিল তাই সবাই মিলে আগুন নেভানোর কাজে লেগে পড়ে। এদিকে এই সুযোগে সং সেখানে বন্দুক নিয়ে বেরিয়ে আসে, আর সে ইকোর দিকে ফায়ার করে তার সঙ্গে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে, কারণ সং আসলে ইকোকে নিজের হাতে মারতে চাইছিল, কারণ এই ইকোই তার ভাইকে হত্যা করেছে। তাই সে এত সহজভাবে শাস্তি দিয়ে ইকোকে মারতে চায় না। এরপর ইকো সোজা তার কাছে চলে যায়, আর তাদের দুজনের মধ্যে সেখানে প্রচণ্ড রকমের লড়াই শুরু হয়। কিন্তু ইকো এখানে সংকে মেরেই ফেলছিল। তবে এমন সময় সেখানে কমিশনার চলে আসে,
আর তারা এখানে ইকোকে তাদের কাছে স্যারেন্ডার করতে বলে, কিন্তু ইকো এতে প্রচণ্ড রেগে যায়। এদিকে সুযোগ পেয়ে সং এখানে ইকোকে মেরেই ফেলছিল, তবে কমিশনার এখানে তাকে নিষেধ করায় সে থেমে যায়, আর সে সেখানে তার ভাইয়ের কথা মনে করে কাঁদতে শুরু করে। কিন্তু এদিকে ইকো সেখানে কয়েকটি কাচের টুকরো দেখতে পেয়ে সে একটি কাচের টুকরো দিয়ে সংকে আঘাত করতেই থাকে। এরপর ইকো যখনই তাকে মেরে ফেলতে যাচ্ছিল তখন সে দেখতে পায় যে সেখানকার সমস্ত পুলিশরা তাকে টার্গেট করে ফেলেছে। কিন্তু তারপরে ইকো ভাবছিল যে সে মরলে সংকে নিয়েই মরবে, তাই সে ইকোর শরীরে একটি রড ঠোকাতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই পুলিশেরা অনবরত তাকে গুলি করতে থাকে, যার ফলে সঙ্গে সঙ্গে ইকো সেখানে মারা যায়। এরপর ইকো সমস্ত সঙ্গীদেরকেও সোজা কোর্টের উদ্দেশ্যে পাঠানো হয়, যাতে করে তারা তাদের প্রাপ্য শাস্তি পায়। সং এতে যেন প্রশান্তি লাভ করে, তার এতদিনের লুকোনো প্রতিশোধের আগুন যেন আজকে নিভে গিয়েছে। কিন্তু পরের দিন একজন পুলিশ অফিসার সংকে ডেকে পাঠায়, আর সে তাকে বলে যে জেলের সমস্ত কয়েদিরা নাকি সঙের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে যে সং নাকি ইকোর সবচেয়ে পছন্দের লোক ছিল, আর ইকোর সমস্ত অবৈধ কাজে সঙ্গ দিয়েছে সং, তাই সঙের বিরুদ্ধেও ওয়ারেন্ট বেরিয়েছে। এজন্য পুলিশ তখন সংকেও সেই কারাগারে পাঠিয়ে দেয়। কিন্তু তারপরও সং অনেক খুশি ছিল, কারণ শেষ পর্যন্ত সে তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে পেরেছে। এটাই ছিল তার জন্য সবচাইতে বড় পাওয়া।